हेलो बच्चों, थैंक यू माय डियर स्टूडेंट्स। आज के আমরা পরমাণু চ্যাপ্টার লাস্ট ক্লাস 21তম লেকচারে আমরা পরমাণুর এমসিকিউ খুব শর্টলি আমরা আলোচনা করব, খুব শর্টলি। হ্যাঁ, জাস্ট আমি হিন্টস দিয়ে ছেড়ে দেবো তোমাদের। পরে আমরা আজকে পরমাণু চ্যাপ্টার থেকে আনুষ্ঠানিকভাবে আমরা ইতি টানবো। নেক্সট আমরা লাইটে চলে যাব। চলো আমরা স্টার্ট করি দেরি না করে। এমসিকিউ পেজ নাম্বার হচ্ছে কি, এখানে আমার পেজ নাম্বার 861, পেজ নাম্বার 861। এটা তোমার দোয়ারি মাইতি মজুমদার মানে ছায়া প্রকাশনের বই। হ্যাঁ, এখানে প্রথম কোশ্চেন বলছে, আমরা একদম খুব শর্টলি দেখব, একদম শর্টলি। আলফা কণা বিকিরণ পরীক্ষা দ্বারা বোর্ডে রাদারফোর্ড পরমাণুতে কিসের উপস্থিতি ব্যাখ্যা করেন? পরমাণুর নিউক্লিয়াসের ব্যাখ্যা অবশ্যই। কারণ আমরা জানতাম যে কোনো একটি পরমাণুর এই যে নিউক্লিয়াস, পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, যেখানে প্রোটন নিউট্রন থাকে, এখানে পরমাণু কেন্দ্র বাইরে কক্ষে ইলেকট্রন থাকে, ইলেকট্রন মহল, দুটো আটটা অ্যান্ড এক্সেট্রা, দুটো ইলেকট্রন, আটটা ইলেকট্রন and etc. 288, 18, 18, 32, 32, মোটে 118। এখানে কি করা হয়েছিল? এখানে আমরা কুলিজ নলে বা রাদারফোর্ডে আমরা রাদারফোর্ড আমরা পরীক্ষা করে দেখেছিলাম। কি রাদারফোর্ড পরীক্ষায় এখানে কি হয়েছে যে আলফা কণার রশ্মি যদি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এই পরমাণুর যে ইলেকট্রনের কোনো ইফেক্ট নেই, যে এখানে পরমাণুর কেন্দ্রের জন্য খুব ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, তার খুব অল্প সংখ্যক জায়গায় পরমাণু ধনাত্মক আদান রয়েছে, সেখানে 1.5 বা 1-2 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেঁকে যায় কাছে যখন আসে, এবং পুরোপুরি এখানে যখন হিট করে তখন পুরোপুরি ব্যাক করে যায়। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস, যেখানে আমরা জানতাম যে পরমাণু নিউক্লিয়াসের আয়তন তার হচ্ছে গিয়ে পরমাণু মোট আয়তনের 1/10⁻12। আমরা বলেছিলাম যে দ্য ভলিউম অফ নিউক্লিয়াস, দ্য ভলিউম অফ অ্যাটম, পরমাণুর আয়তন এবং নিউক্লিয়াসের আয়তন 1 এটা। তাহলে এখানে নিউক্লিয়াসের মেইন কথা হচ্ছে নিউক্লিয়াসটা জানা হয়েছে। আচ্ছা, টপিকস নাম্বার 2, মানে কোশ্চেন নাম্বার 2, শর্ট কতগুলো পার্ট দেখবো আমরা। বলছে রাদারফোর্ডের কিরূপ, রাদারফোর্ডের প্রতিরূপ অনুযায়ী বামার বর্ণালী কিরূপ হওয়া উচিত? রাদারফোর্ডের বর্ণালী কি? রাদারফোর্ডের বক্তব্য হচ্ছে কোনো একটি ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে, যে কিছু সময় পরে সে স্থায়িত্ব লাভ করবে, এবং সে কত, যে 10⁻⁻8 সেকেন্ড পরে সে স্থায়িত্ব লাভ করবে, অর্থাৎ সেটা হবে পরমাণু নিরবিচ্ছিন্ন। অর্থাৎ এখানে যে তরঙ্গদৈর্ঘ্যটা বেরোবে কন্টিনিউয়াসলি নিরবিচ্ছিন্ন তরঙ্গদৈর্ঘ্য বেরোতেই থাকবে, নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। কিন্তু বোর্ডের ক্ষেত্রে সেটা হয় ডিসক্রিট, এক একটা কক্ষের জন্য এখান থেকে একটা নির্দিষ্ট, এখান থেকে একটা নির্দিষ্ট, যার জন্য বামার শ্রেণী আছে, লাইনম্যান শ্রেণী আছে, বামার প্রাসিন ব্র্যাকেট, ওই জন্য এটা কি ধরনের তরঙ্গদৈর্ঘ্য নির্গত হবে? এটা নিরবিচ্ছিন্ন। বি নম্বর অপশনটা আর কি, অপশন নম্বর বি। এখানে অপশন নম্বর কি ছিল? নিউক্লিয়াস। অপশন নম্বর সি, এই নিউক্লিয়াসের ব্যাখ্যা ছিল। এখানে হচ্ছে তোমার নিরবিচ্ছিন্ন, অর্থাৎ এই রাদারফোর্ডের বক্তব্য অনুসারে কন্টিনিউয়াস। আচ্ছা, থার্ড পার্টে কি ছিল, যে হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটি ইলেকট্রনের তৃতীয় কক্ষপথে ভ্রমণশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? এখানে বলছে n=3, মানে 3 নম্বর কক্ষপথে কৌণিক ভরবেগ কত? আমরা কি জানি যে ln = nh/2 by angular momentum, so 3 into in Planck constant 6.625 10⁻⁻34 (2 pi জুল সেকেন্ড। এটাই উত্তর, যা পাবে সেটাই উত্তর। কোশ্চেন নাম্বার 4, হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় ও তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনের বেগ কত? দ্য ভেলোসিটি অ্যাট সেকেন্ড অরবিট অ্যান্ড দ্য ভেলোসিটি অ্যাট থার্ড অরবিট ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি? আচ্ছা, আমরা কি জানি? ভি ইজ ইকুয়ালস টু কি জানি? vn is equals to z/n into v0। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে z = 1। তাহলে আমরা 2 নম্বর ক্ষেত্রে কি বলতে পারি, যে হাইড্রোজেন মানে z সর্বদাই 1, কিন্তু 1/2 into v0, 1/3 into v0, কারণ প্রাথমিক বেগ এটাই।
তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে 1/2 1/2 তার মানে 3/2, সো 3:2 since Vn is equals to Z/n into V0। তোমাদের এখানে কয়েকটা জিনিস অবশ্য জানা উচিত, তোমরা জানো কি জানি না। আমরা জানি Rn is equals to n square a0 by z, Vn is equals to Z/n into V0, En is equals to minus z square by n square E0। এটা n তম কক্ষের সঙ্গে 0 কক্ষের সম্পর্ক পরমাণু ক্রমাঙ্ক এবং অরবিট নাম্বার দিয়ে। কোশ্চেন নাম্বার 5, যে হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষে ইলেকট্রনের বেগ কত? তাহলে প্রথম বোর কক্ষের ইলেকট্রনের বেগ কত আমরা তো জানতাম যে v এর বেগ অ্যাকচুয়ালি আমরা জানতাম ফার্স্ট অরবিটের ক্ষেত্রে কত, c/137 বা আমরা বলছিলাম 2.2 10⁶ মিটার পার সেকেন্ড, 22 লক্ষ মিটার পার সেকেন্ড। আমরা একটা লেকচারে হিসাব করে বের করেছিলাম। এখানে কি দেওয়া আছে আমরা যেটা জানি, এখানে দেওয়া আছে b নম্বর 2.19 10⁶, সেম এটাও যায়, এটা অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে বলছে 2.19 10⁶ মিটার পার সেকেন্ড। সো অপশন নাম্বার B should be correct answer. Sorry, option number B should be correct answer. Option number 3:2. That means option number C should be correct answer. Question number 6. Question number 6 বলছে হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষে ইলেকট্রনটি 1 সেকেন্ডে কতবার আবর্তন করে? দেখো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এমসিকিউ হলে কোশ্চেনটা ভালো। 2 নম্বরের কোশ্চেনটা আসে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ইলেকট্রনটি 1 সেকেন্ডে কতবার করে, মানে প্রথম বোর কক্ষে ইলেকট্রনের বেগ তো এটা প্রথম বোর কক্ষে 1 সেকেন্ডে কতবার করে, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইলেকট্রন কতবার ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা কি জানি বলতো, আমরা যদি কোনো একটা পরমাণু বলি এটা পরমাণু একটা পরমাণু, যে হাইড্রোজেন পরমাণু এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এটা আমরা R1 এ বলতে পারি, আর ব্যাসার্ধ আর ইলেকট্রনটা আবর্তনশীল হয়, সেই ইলেকট্রনের বেগ কত, তো ভি এটা আমরা R1 বলতে পারি, এটা V1 বলতে পারি, নো প্রবলেম। R1 জানি, V1 জানি। R1 মানে হচ্ছে তোমার 0.53 অ্যাংস্ট্রম, V1 মানে c/137, দ্যাট মিন্স এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমরা জানতে পারি যে এর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ যদি R হয় তাহলে পরিধি কত, পরিধি আমরা বলতে পারি S সমান 2πr1 এটা। আর বেগ কত, বেগ এত। তাহলে আমরা কি জানি বলতো, আমরা জানি যেহেতু S is equals to vt, অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইন্টু সময়, সো টাইম t is equals to s/v। সো আমরা এখান থেকে বলতে পারি টাইম বলতে গেলে কি পর্যায়কাল কত, যে s বলতে কত 2πr1 বাই প্রাথমিক বেগ v1 হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বলা আছে। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা কি পাবো এখান থেকে, যে পর্যায়কাল চাইনি, প্রতি সেকেন্ডে আমরা কম্পাঙ্ক চাই, তাহলে কম্পাঙ্ক কত হবে, the frequency is equals to 1/t মানে পার ইউনিট টাইমে। তাহলে কি পাবো আমরা এখানে v1 বাই 2πr1, তাহলে v1 মানে 2.19 10⁶ বাই 2π 0.53 ইন্টু 10⁻⁻10 এত হার্জ, এত বার বা এত হার্জ। দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার 6। সো কোশ্চেন নাম্বার 7, একটি পরমাণুর ইলেকট্রনের মোট শক্তি এত, -3.4 ইলেকট্রন ভোল্ট। গতিশক্তি কত? আচ্ছা আমরা জানতাম একটা জিনিস আমাদের জানতে হবে এখানে, যে আমরা জানতাম যে কাইনেটিক এনার্জি সমান কি, কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার হচ্ছে 1/4πε0 z²/rn, এর মানে কাইনেটিক এনার্জি। তাই পোটেনশিয়াল এনার্জি আমরা কি জানি, পোটেনশিয়াল এনার্জি আমরা জানি এখানে একটা 2 আসবে। আমরা কি জানি বলতো, অ্যাকচুয়ালি E সমান হাফ অফ mv², সেখান থেকে mv²/r করে আমরা r গুণ করে ভাগ করে গুণ করতাম, তাহলে কি পাবো এখানে 1/2 ইনটু mv²/r মানে অভিকেন্দ্র বল কত, অ্যাকচুয়ালি কত আসবে যে 1/4πε0 z²/rn², তার সঙ্গে rn কেটে যাবে, rn পড়ে থাকবে। n তম কক্ষের হাইড্রোজেন গতিশক্তি।
আচ্ছা স্থিতিশক্তি কত, ইপি সমান সমান হচ্ছে 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এম, একটা মাইনাস চিহ্ন আসবে এখানে। আর টোটাল এনার্জি কত, ইএন সমান সমান -1/2 ইন্টু 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এম। তাহলে পোটেনশিয়াল এনার্জি এবং স্থিতিশক্তি এবং মোট শক্তি সমান, কিন্তু এ দুটো কি একটা অপরের নেগেটিভ এবং দ্বিগুণ। তাহলে আমরা কি বলতে পারি যে যদি আমরা ইকে বাই ইপি করি তাহলে কি হবে, একটা হাফ চিহ্ন একটা এক্সট্রা আসবে। তাহলে আমরা ইকে বাই ইপি করি, দেখো ইকে বাই ইএন করি, তাহলে কি আসবে, মাইনাস চিহ্ন থাকবে একটা এবং একটা হাফ আসবে, কারণ 1/2 থাকবে এখানে, সমান না, শুধুমাত্র মাইনাস চিহ্ন আসবে। তাহলে আমরা কি বলতে পারি যে ইকে সমান সমান মাইনাস ইএন, এটা তো। এবার ওখানে কি বলছে দেখো, যে একটি পরমাণুর মোট শক্তি যদি, মোট শক্তি এখানে বলছে ইএন সমান সমান কত বলছে, মাইনাস, মোট শক্তি বলছে -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রনের গতিশক্তি কত? সো দ্য ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি ইকে সমান সমান কত, আমরা কি জানি, ইকে সমান সমান মাইনাস ইএন, তাহলে কি হবে -3.4 ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস +3.4 ইলেকট্রন ভোল্ট। কারণ কাইনেটিক এনার্জি এবং মোট শক্তি নেগেটিভ চিহ্ন কিন্তু সমান। তাহলে আমাদের বি নম্বর অপশনটা ঠিক আছে। কোশ্চেন নম্বর 8, কোশ্চেন নম্বর 8, একটা কথা খুব ভালো করে শুনে রাখো, কোশ্চেন নম্বর 8 কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু বড়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি N1 থেকে N2 তে সংক্রমণ ঘটায়, যেখানে N1 ও N2 হলো পরমাণু দুটি স্তরের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। বোর্ডের তত্ত্ব অনুসারে প্রাথমিক স্তরে ইলেকট্রনটির পর্যায়কাল অন্তিম স্তরের পর্যায়কালের 8 গুণ, মানে T1 সমান সমান 82। তাহলে N1 N2 সম্ভাব্য মান কত? আচ্ছা বলছে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন, তার মানে আমরা বললাম এখানে একটা হাইড্রোজেন অ্যাটাচ পরমাণুর নিউক্লিয়াস, এখানে হচ্ছে তোমার কক্ষপথ 1 2 3 4 ডট ডট অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে। তাহলে এখানে N1 থেকে N2 তে সংক্রামিত হয়েছে। আমি N1 জানি না, যদি আমার 5 থেকে 3 আসে তাহলে আমি বামার প্যাশন হবে, 4 থেকে 2 আসে তো বামার শ্রেণী হবে, 2 থেকে 1 আসে তো রাইমান হবে, অসীম থেকে 3 আসে তো প্যাশন হবে। কি হবে আমি জানি না, N1 থেকে N2 তে সংক্রামিত করছে। তাহলে এখান থেকে এখানে যখন সংক্রমণ ঘটবে তখন বোর্ডের তত্ত্ব অনুসারে প্রাথমিক স্তরে ইলেকট্রনের পর্যায়, এই যে প্রাথমিক স্তর, এখানে যে ইলেকট্রনের পর্যায়কাল, এখানকার পর্যায়কালের 8 গুণ। আচ্ছা প্রাথমিক স্তরে ইলেকট্রনটির পর্যায়কাল অন্তিম পর্যায়কালের 8 গুণ। তাহলে আমরা কি বলতে পারি, সো প্রাথমিক স্তরের পর্যায়কাল অন্তিম স্তরের পর্যায়কালের 8 গুণ। সো আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে, T1 ইজ ইকুয়ালস টু 82। তাহলে আমরা কি লিখতে পারি যে T1 বাই T2 ইজ ইকুয়ালস টু 8। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এই জিনিসটা আমরা ইতিমধ্যে বের করেছি পর্যায়কালে। যেটা দেখো পর্যায়কালের সমীকরণ আমরা জানি 6 নম্বর ম্যাথমেটিক্সে। তাহলে কোনো একটি পরমাণু যে কোনো কক্ষপথে আবর্তনশীল, আর প্রথম কক্ষপথ হলে এরকমটা হবে, যে কোনো কক্ষপথে যদি আবর্তনশীল হয় তার জন্য পর্যায়কালের সমীকরণ আমরা কি জানি, যে পর্যায়কাল হচ্ছে গিয়ে 2πRn/Vn, n তম কক্ষে। আচ্ছা এখানে একটা জিনিস বলো তো, যে কোনো একটি পরমাণু আসে, হাইড্রোজেন হোক বা অন্য হোক, এটা অবশ্যই হাইড্রোজেন বলা আছে জেড অবশ্যই। তাহলে আমরা কি লিখতে পারি যে 2π, কিন্তু যদি যে কোনো পরমাণু হয় তাহলে এর Rn কত, আমরা জানি Rn সমান সমান একটু আগে লিখলাম যে জেড স্কোয়ার n স্কোয়ার R1 বা A0 বাই জেড। তাহলে আমরা কি লিখবো এখানে, যে n স্কোয়ার n স্কোয়ার A0 বাই জেড। আচ্ছা ভিটা কত হবে তাহলে এখানে, ভিটা এখানে হবে তোমার, ভিটা আমরা কি জানি, ভিটা জানতাম যে কি তোমার জেড বাই
Z/N ইন্টু V0। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা এখানে শুধুমাত্র পর্যায়কালটা কি দেখলাম, পর্যায়কালটা অ্যাকচুয়ালি ছিল 2 পাই জেড আউট, হাইড্রোজেন পরমাণুর জন্য Z1 এটা আউট হয়ে গেল, তাহলে কি এটা 1 এটা 1 হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা মেইনলি কি পাবো বলতো, 2 পাই A0/V0 ইন্টু N3 দেবো, বুঝতে পারলে কিনা। তাহলে পর্যায়কাল আমি এখান থেকে তোমাদের বলতে চাই পর্যায়কাল মুখ্য কোয়ান্টাম সংখ্যার ত্রিঘাতের সমানুপাতিক। তাই যদি হয় আমরা এখানে কি লিখতে পারি, যে এই স্তরের পর্যায়কাল T1 হয়, তাহলে এখানে তোমার কোয়ান্টাম সংখ্যা কত, যে কোয়ান্টাম সংখ্যা N1 যেহেতু সমানুপাতিক, আমরা ধ্রুবক আমরা কি বলি এটাকে, কে বলি, তাহলে কি লিখতে পারি এটাকে, আমরা লিখতে পারি যে K N13 K N23 is equals to 8, K out, তাহলে কি পড়ে থাকলো যে N1/N2 এর হোল কিউব is equals to 2 to the power 3. So we can write cube out, so N1/N2 is equals to 2, so N1 is equals to 2 N2, তাহলে এটা সম্ভব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে N2 মানে কোনটা, N2 মানে এটা, এই যদি 1 হয় তাহলে এর দ্বিগুণ মানে 4 হবে, এর 3 নম্বর থাকলে 6 নম্বর হবে, তাহলে আমরা স্পেশাল কেস বলতে পারি যেটা হতে পারে তোমার যে N1 and N2 সম্ভাব্য মান কি কি হতে পারে, N2 যদি তোমার 2,1 হতে পারে, 2,1, কারণ N2 যখন N1 এবং N2, হ্যাঁ N2 যখন 1 তখন N1 কত, তার দ্বিগুণ। আচ্ছা এটা হতে পারে 4,2 হতে পারে, 6,3 হতে পারে, 8,4 হতে পারে, and dot dot 2n হতে পারে এটা। তাহলে এখানে কোন অপশনটা এখানে খাটবে, দ্বিগুণ অপশন হলো অপশন নম্বর A 4,2, বাকিগুলো দেখে মিলবে না, তাহলে অপশন নম্বর A, সরি 4,2 এটা হচ্ছে অপশন নম্বর A আছে, এটাই উত্তর। এটা কিন্তু মোটামুটি ভালো কোশ্চেন। আচ্ছা এরপরে আমরা কোশ্চেন নাম্বার 9, MCQ নাম্বার 9, MCQ নাম্বার 9, MCQ 9 দেখো কি আছে MCQ 9 এ। এখানে বলছে যে বোর তত্ত্ব অনুসারে লিথিয়াম ডবল প্লাস আয়নের যেখানে Z=3 ভৌমস্তর থেকে একটি ইলেকট্রনকে বের করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি কত ইলেকট্রন ভোল্ট এককে। আচ্ছা আমরা কি জানি, কোশ্চেন নম্বর 9 অবশ্যই এখানে আয়নাইজেশন এনার্জি চেয়েছে, তাহলে আমরা কি জানি আয়নাইজেশন এনার্জি প্লাস, আর যে কোনো এনার্জি কত হবে মাইনাস আয়নাইজেশন এনার্জি প্লাস Z²/N² ইন্টু E0। তাহলে লিথিয়াম মানে তোমার হচ্ছে 3² বাই কোন স্তরের ক্ষেত্রে বলছে, ভৌম স্তর, তার মানে এখানে কত 1² ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস 9 ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস যেটা উত্তর আছে সেটাই। আচ্ছা কোশ্চেন নাম্বার 10, হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা 2, একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়নের ভৌমস্তরের শক্তি কত, এমনি ভৌমস্তরের শক্তি চেয়েছে। তাহলে মানে একক ধনাত্মক মানে ব্যাপারটা হচ্ছে হিলিয়াম প্লাস মানে কি, এটা হাইড্রোজেন লাইক, এই হাইড্রোজেন লাইক বা ভৌমস্তরের শক্তি কত চেয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, এমনি এনার্জি কত হবে, এনার্জি আমরা En সমান কি -13.6 ইন্টু Z²/N²। একটা জিনিস পরিষ্কার শুনে রাখো, যখন আয়োনাইজেশন এনার্জি বের করতে বলা হবে তখন প্লাস, আর যখন এমনি শক্তি বের করা হচ্ছে ভূমি স্তরে হোক যে কোনো স্তরে হোক তখন মাইনাস। এই সূত্রটাই হবে আয়োনাইজেশন এনার্জি এবং ভৌম স্তরের যে কোনো এনার্জি। তাহলে এখানে কি বলছে বলো তো, এখানে কি বলছে, হিলিয়ামের ক্ষেত্রে তোমার Z=2,
আধান যুক্ত ইলেমেন্ট ভৌম স্তর মানে যেটা n = 1 তাহলে কত হবে -13.6 into 2 square by 1 square, that means -4 into 13.6 এত ইলেকট্রন ভোল্ট। 6 7 424 এর 4 হাতে হলো 2 2 3 4 12 দিয়ে 14 4 হাতে হলো 1 4 কে 4 একে 5 54.4 electron volt. So 54.4 electron volt. Option number B. Correct. আচ্ছা কোশ্চেন নাম্বার 11 একটি পরমাণুর আয়নন বিভব, দেখো আয়নন বিভব বলছে কত 24.6 ইলেকট্রন বিভব বলা আছে। আয়ন কোন একটি পরমাণু জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোন একটি পরমাণুর আয়নন বিভব কত? আয়নন বিভব বলা আছে 24.6 ভোল্ট। আয়নন শক্তি কত? আচ্ছা বিভব মানে তো ভোল্টেজ দেওয়া আছে, 24.6 ভোল্ট। একে ইলেকট্রন দিয়ে গুণ করলে কি হবে? ইলেকট্রন ভোল্ট। তাহলে এর আয়নোজন শক্তি কত হবে? তাহলে এর আয়নোজন মানে এই পরমাণুটির শক্তি কত হবে? শক্তি হচ্ছে তোমার ইলেকট্রন দিয়ে গুণ করতে হবে। ইলেকট্রন দিয়ে গুণ করলে কত হবে? এটা তোমার হচ্ছে ভি, তাহলে EV, দ্যাট মিনস 24.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা এবার মানে 24.6 অপশন নম্বর এ। 12 নম্বর কোশ্চেনটা কি বলছে? যে হাইড্রোজেন পরমাণুর জন্য বোর্ডের মডেলে n-তম কক্ষের ব্যাসার্ধ। আচ্ছা n-তম কক্ষের ব্যাসার্ধ n²। হ্যাঁ ঠিক আছে, আমরা কি জানি Rn proportional to n², আর Vn proportional to 1/n, আর কি জানি আমরা En proportional to 1/n², কক্ষপথের সঙ্গে। এখানে বাকিগুলো মিলবে না, দেখবেন এসে এটা যখন মিলে যায় বাকিগুলো মিলবে না। তো যাই হোক কোশ্চেন নম্বর 13, এটা অপশন নম্বর এ, প্রথমটাই ঠিক আছে। বোরের স্বীকার্য অনুযায়ী পারমাণবিক ইলেকট্রনের কোয়ান্টাইজড রাশি হলো কৌণিক ভরবেগ। কারণ কোয়ান্টাইজড রাশি তো আমরা জানতাম যে কোয়ান্টাইজড রাশি মানে কি কৌণিক ভরবেগ সবসময় nh/2π। এটা জাস্ট পারমাণবিক সংখ্যাকে কোয়ান্টাইজড বলা হয়, যে n এর পূর্ণ সংখ্যার সমগুণিতক। তো হাইড্রোজেন পরমাণু ভৌম স্তরের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট। এই পরমাণু চতুর্থ স্তর থেকে ইলেকট্রনটি দ্বিতীয় স্তরে নেমে এলে নিশ্চিত তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা শক্তি দেওয়া আছে, এখানে শক্তি দেওয়া আছে চতুর্থ থেকে hc/λ নেমে এলে কত হবে? ভৌমস্তরের শক্তি। ও হাইড্রোজেন পরমাণু ভৌমস্তরের শক্তি দেওয়া আছে মানে তুমি এখান থেকে তুমি এমনি এনার্জি দেওয়া আছে তোমার হচ্ছে n, ভৌমস্তরের n মান দেওয়া আছে, এমনি সিম্পল ভাবে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। কোথায় নেমে আসবে? চতুর্থ স্তর থেকে দ্বিতীয় স্তর। অবশ্যই তোমার হচ্ছে গিয়ে ল্যামডা কত হবে? RH 1/2² - 1/4²। সো ঋণভাগ ধ্রুবকের মান আমরা জানি, তাহলে ল্যামডা কত আসবে? ল্যামডা হচ্ছে তোমার 1/λ, আর H 1/4 1/16। এখানে যেটা আসবে ল্যামডা যেটা আসবে, আর এর মান কত? আর এর মান হচ্ছে তোমার 1.097 10 to the power 7 মিটার ইনভার্স। বসিয়ে যে ল্যামডা পাবে সেটাই হচ্ছে তোমাদের এখানকার উত্তর। ঠিক আছে, আচ্ছা আমি এগুলো ছেড়ে দিয়ে আমরা আজকে এখানে স্টপ করে দিই, দেখি তার আগে কি আছে। আচ্ছা দাঁড়াও, কোশ্চেন নাম্বার 15টা করতে হবে। কোশ্চেন 15 খুব ভালো কোশ্চেন, দিয়ে একটা কোশ্চেন করে ছেড়ে দেবো এক্ষুনি। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? যে যদি একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটিকে n-তম স্তরে উদ্দীপ্ত করা হয়, তাহলে ভৌম স্তরে যাওয়ার জন্য পরমাণু থেকে কতগুলি সম্ভাব্য বর্ণালী রেখা পাওয়া যায়? খুব ভালো কোশ্চেন। কোনো একটা হাইড্রোজেন পরমাণু আছে, হ্যাঁ, নিউক্লিয়াস, এটা হচ্ছে তার ভৌম স্তর, সেকেন্ড স্তর, থার্ড স্তর, ফোর্থ, ফিফথ অ্যান্ড ডট। সেটাকে এক্সাইটেড করে n-তম কক্ষপথে নিয়ে যায়। n মানে আর 10 15 অসীম, হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে 3 4 5 যে কোনো হতে পারে। এটাকে যদি n-তম থেকে n বলতে ধরো, সাপোজ আমি তোমাকে এক্সাম্পল 10 বললাম বা 5 বললাম, তাহলে 5 থেকে যদি ভৌম স্তরে আসে তাহলে সম্ভাব্য এখান থেকে কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য বেরোবে। যেমন কি 4 থেকে 5 আসলে একটা,
4 থেকে 1 আসলে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মানে 6টা, তারপর হচ্ছে 7টা, 8টা, 9টা, এরকম অনেকগুলো হতে পারে। কতগুলো হবে মানে সম্ভাব্য? আমি তোমাকে খুব সিম্পল ভাবে একটা উদাহরণ দিয়ে বলছি, একদম তাহলে বুঝতে পারবে। এটা একটা পরমাণু নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ। তাহলে এখানে 3 থেকে 1 আসা সম্ভাব্য তরঙ্গদৈর্ঘ্য কতটা তরঙ্গদৈর্ঘ্য বেরোবে? 3 থেকে 1 আসতে পারে, এটা একটা বেরোবে তরঙ্গদৈর্ঘ্য, যেটা কি বলা যেতে পারে? লাইম্যান সিরিজ। 2 থেকে 1 আসতে পারে, এটাও লাইম্যান সিরিজ। এখান থেকে একটা আসতে পারে, এটা বামার সিরিজ। এখান থেকে এখানে সংক্রামিত হওয়ার জন্য সম্ভাব্য কটা? যে 1, 2, 3। আর কিন্তু কোনো রাস্তা নেই। তাহলে এখান থেকে প্রথমে এখানে নামতে পারে, সেখান থেকে এখানে নামতে পারে, এখান থেকে ডিরেক্ট নামতে পারে, এখান থেকে নামতে পারে, এখান থেকে নামতে পারে। তাহলে সম্ভাব্য 3টি। এখানে একটা তরঙ্গ বেরোবে, এখানে একটা তরঙ্গ বেরোবে, এখানে 3 নম্বর থেকে 1 নম্বরে নামার জন্য সম্ভাব্য তরঙ্গ, এটা মানে লাইম্যান বামার। তাহলে মোট সম্ভাব্য 3টি। এটাকে আমরা কি বলছি? এম থেকে 1 তাহলে কি হবে? খুব সিম্পল নিয়ম বোঝার চেষ্টা করো, যে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে এইটা সংক্রমণ হওয়ার জন্য, এই ঘটনাটা ঘটার জন্য কটি স্তরের দরকার? একটি, এখানে একটি, এখানে একটা, দুটির মধ্যে ঘটবে, এটা দুটির মধ্যে ঘটবে, এটা একটা, এটা দুটির মধ্যে ঘটবে, এটা একটা। তাহলে মোট কটি স্তর আছে? 3টি। 3 নম্বর থেকে কোথায় মানে কটা করবে? 3C2, মানে 3টি স্তরের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বেরোবে। মোট কটি সম্ভাব্য লাইন, যে প্রতি দুটির জন্য। তাহলে এটা কম্বিনেশন কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল আপয়েন্ট 2 factorial 3 minus 2 factorial, that means 3 into 2 factorial by 2 factorial into 1 factorial. So 1 factorial means 1, 2 factorial out, that means 3 by 1, that means 3. 3 1 2 3. So similar way NT এর ক্ষেত্রে কটা ঘটবে? NT এর ক্ষেত্রে সিমিলার, ভালো কোশ্চেন। আমি বলতে পারি NC2, তো সম্ভাব্য বর্ণালী রেখা পাওয়া যাবে NC2, যে n factorial by n minus 2 factorial into 2 factorial. So this is the probabilistic spectral line. So এটা আমরা কি লিখতে পারি? n factorial মানে n into n minus 1 into n minus 2 factorial by n minus 2 factorial 2 into 1. n minus 2 factorial out, তাহলে এখানে কি পড়ে থাকলো? যে n into n minus 1 by 2. So this is the answer. So half of n into n minus 2. এটা জন্য বলতে অঙ্কটা বেশ ভালো অঙ্ক, তো তোমরা এটা বুঝতে পারবে নিঃসন্দেহে। তাহলে কোশ্চেন নাম্বার 16 কি বলছে? যে যদি একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন তৃতীয় কক্ষপথে তুলে দেওয়া হয়, তাহলে ভিন্ন শক্তি স্তরে কত রকম ফোটন নির্গত হয়? এই 3 রকম। একটু আগে বললাম যে 3C2 সমান কতগুলো সম্ভাব্য তরঙ্গদৈর্ঘ্য বেরোবে? তাহলে এখানে 3 factorial by 2 factorial 3 minus 2 factorial, that means 3 2 factorial by 2 factorial 1 factorial, that means 2 factorial out, 3 by 1 factorial means 1, so 3 যাই হোক, তোমরা এমসিকিউ গুলো নিজেরা চেষ্টা করো। কোনটা অসুবিধা হলে তোমরা আমাকে জানিও। সো আমরা আনুষ্ঠানিকভাবে আজকে এখানেই পরমাণু চ্যাপ্টার শেষ করলাম। তোমরা লেকচার নাম্বার 8 থেকে শুরু করে লেকচার নাম্বার 21 খুব ভালো করে দেখো। আশা করি পরমাণু নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। তারপরে যদি কোনো প্রবলেম হয় তো আমরা নিঃসন্দেহে সেগুলো নিয়ে আলোচনা করব। সো অবশ্যই খুব ভালো করে তোমরা এগুলো দেখো, আর সবাই ঘরে খুব সাবধানে থেকো, কারণ বিশ্বের পরিস্থিতি ভালো না। এরকম কতদিন চলবে বলা মুশকিল, একমাত্র ঈশ্বর গড ভগবান আল্লাহ ভালো জানে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।